নাসিরউদ্দিন পাটোয়ারি ভার্সাস মির্জা আব্বাস ঘটনা শুরু হয়ে গেছে। মির্জা আব্বাসের লোকজন নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে ভয়ভীতি দেখানো এবং মানহানির অভিযোগে মামলা দায়ের করেছে। এই যে হঠাৎ করে জামায়াতের একটি অযোগ্যতা ফুটে উঠল। দর্শক, ব্রেকিং নিউজ। নাসিরউদ্দিন পাটোয়ারি ও মির্জা আব্বাসের মধ্যে চরম দ্বন্দ্ব শুরু এবং ফাঁস হলো জামায়াতের যে গোপন দুর্বলতা। দর্শক, এই ভিডিওটিতে এই বিষয় নিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাই তথ্যগুলো বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। নাসিরউদ্দিন পাটোয়ারি ভার্সাস মির্জা আব্বাস ঘটনা শুরু হয়ে গেছে। মির্জা আব্বাসের লোকজন নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে ভয়ভীতি দেখানো এবং মানহানির অভিযোগে মামলা দায়ের করেছে। এবং ইন্টারেস্টিং বিষয়, সবচেয়ে উদ্বেগের বিষয়ে, এই মামলা আইনত চলে না। আদালতে যে কোনো বিষয়ে যে কেউ এজাহার দাখিল করতে পারে, কিন্তু আদালত সেটা গ্রহণ নাও করতে পারে, কারণ মামলার যোগ্য বিষয় তো হতে হবে, আদালতের জুরিসডিকশনের মধ্যে বিষয় তো হতে হবে। তো নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী মানহানির মামলা করার ক্ষেত্রে ব্যক্তি নিজে সংক্ষুব্ধ হতে হয়, ব্যক্তি নিজেরই মামলা দায়ের করতে হয়, তার পক্ষে অন্য কেউ মামলা করবে, এটা তো ডিজিটাল সিকিউরিটি আইনের হিসাব। তো এখানে ব্যক্তি নিজের মামলা করতে হবে। মির্জা আব্বাস নিজে মামলা করেন নাই, রমনা থানা বিএনপি সভাপতি বা একজন বিএনপি নেতার মাধ্যমে মামলাটা করিয়েছেন। এই হিসাবে এই মামলা আমলযোগ্য হওয়ার কথা না। এই যে আমলযোগ্য জুরিসডিকশন, এটা লিগ্যাল টার্ম। মামলার আবেদন করেছে, এজাহার করেছে, এজাহার খারিজ বা প্রত্যাখ্যান, এজাহার খারিজ বা প্রত্যাখ্যান করবে কোর্ট, এটা হওয়ার কথা ছিল, কিন্তু না। বিএনপির আদালত, এই কোর্ট বিএনপি দখল করে ফেলেছে। পুরো বিচার ব্যবস্থা অলরেডি বিএনপি কয়েকদিনের মধ্যে দখল করেছে। অবশ্য ইউনূস সরকারের আমলেই সব দখল করেছিল, অ্যাটর্নি জেনারেল সব সেট আপ দিয়ে রেখেছেন, আর তিনি এখন আইনমন্ত্রী। এটা ছিল ধারাবাহিকতা, ইউনূস সরকার বিএনপি সরকার, তার ধারাবাহিকতা এটা। অতএব তেমন কোনো পরিবর্তন রদবদল লাগে নাই, খুব সহজেই হয়ে গেছে। এমনকি হাইকোর্টে কোথায় কি বসবে এগুলো সব আগেই বিএনপি ঠিক করা আছে। অ্যাটর্নি জেনারেল যেহেতু ছিলেন, অ্যাটর্নি জেনারেল অনেক কিছুই করতে পারেন। আবার আইনমন্ত্রী আসিফ নজরুল, তিনিও তো বিএনপির লোক ছিলেন। আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল দুইজনেই বিএনপির ছিল, সেট আপ তো তখনই দেয়া। তো বিএনপির আদালত এই মামলা গ্রহণ করেছে এবং সমন জারি করেছে। ভাগ্য ভালো যে এফআইআর হিসেবে নিয়ে গ্রেপ্তারের নির্দেশ দেয় নাই, সমন জারি। আদালতে কেউ আর্জি পেশ করলে দুই ধরনের সিদ্ধান্ত দিতে পারে। আর্জি গ্রহণ করে সমন জারি করতে পারে আদালত, অথবা এফআইআর হিসাবে নেওয়ার নির্দেশ দিতে পারে, তাহলে ওয়ারেন্ট জারি করা হয়। তো নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে নেই, এটা নাসিরউদ্দিন পাটোয়ারির ভাগ্য, কিন্তু সমন জারি করেছে। এর মানে মামলা গৃহীত হয়েছে, মামলা চলবে। কিন্তু ব্যক্তি নিজে সংক্ষিপ্ত না হলে আইন অনুযায়ী মামলা চলা যায় না। বোঝা যায় যে সরকারের মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা মামলা করেছেন, তার পক্ষ থেকে তার দল, এবং মির্জা আব্বাস ডেফিনেটলি ফন্টন দিয়ে দিয়েছেন, এবং মির্জা আব্বাসের বেঞ্চ চাইলে মামলা। তো এটা না নিলে হয়। এখান থেকে একটা বিষয় শুরু হয়ে গেছে যে আওয়ামী লীগের মতোই হচ্ছে বিএনপি, এবং আওয়ামী লীগের মতো করেই প্রতিপক্ষকে দমন পীড়ন করবে, এমনকি জামাতের আমিরের বিরুদ্ধেও মামলা দিবে, সামনে দেখবেন। কিন্তু এখানে তাহলে এটার ফ্যাক্ট কি, মামলাটার লিগ্যাল ফ্যাক্ট কি? এখানে যে অভিযোগগুলো করা হয়েছে আমি দেখেছি এজাহার, তাতে যে এই বলেন সেই বলেন, ভয়ভীতি দেখান, অমুক তমুক, চান্দাবাজ বলেন, গ্যাংস্টার বলেন, নানান কিছু। রাজনীতিতে রেটরিক হিসেবে অনেক কিছু বলা হয়, সেগুলোকে যদি আপনি আদালতে নিয়ে যান, সরকার চাইলে এই মামলার মাধ্যমে নাসিরউদ্দিন পাটোয়ারিকে জেল খাটানো সম্ভব, এমনকি নাসিরউদ্দিন পাটোয়ারিকে বড় ধরনের ভোগান্তির সম্মুখীন করা সম্ভব, আইন অনুযায়ী সম্ভব, ন্যায় বিচারের মাধ্যমেই সম্ভব। কিন্তু এটা হচ্ছে রাজনৈতিক ফেসিবাদ। কারণ রাজনীতির মাঠে অনেকে অনেক কিছু বলে। এমনকি তারেক রহমানের বিরুদ্ধে কত স্লোগানই তো দেওয়া হয়েছে। এখনো তো তারেক রহমানকে কেউ 10% খাম্বা বলে। এখন আপনি মামলা দিবেন, 10% খাম্বা মামলা দিয়ে প্রমাণ করতে বলেন, পারবে কি প্রমাণ করতে? এটা রাজনৈতিক রেটরিক বা রাজনৈতিক অভিযোগ, এটা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হয়। আরে নাসিরউদ্দিন পাটোয়ারি জাস্ট ফেসবুকে মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বলেন, ওইদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি, মির্জা আব্বাসের লোকজন যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে মারে, তাতে কিছু হয় না। তার মাথায় ডিম ফাটায়, তাতে কিছু হয় না। আহত করে, তাতে কিছু হয় না। তারাও তো করে। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে এই রবিউল নয়ন না কি আছে, সেও তো কত কিছু বলে। এখন এই যে রাজনৈতিক একটা মত প্রকাশের স্বাধীনতা বা রাজনৈতিক স্লেজিং, এটা সংসদের বাইরে সব জায়গায়, এটা সারা পৃথিবীতে আছে। এইটা আদালতে নিয়ে যাওয়ার মানে হচ্ছে আপনি ফেসিস্ট হতে যাচ্ছেন, আপনি মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত করতে যাচ্ছেন। তো আওয়ামী ফেসিবাদের পথে প্রথম ধাপ রাখলো মির্জা আব্বাসের হাত ধরে এই বিএনপি সরকার। এতে এরকম সামনে, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারিকে ভয় পায় মির্জা আব্বাস বিএনপি, এই জন্য তাকে থামিয়ে দিতে চায়। নাসিরউদ্দিন পাটোয়ারির যে জনপ্রিয়তা, নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু জিতেছিলেন, কিন্তু প্রশাসন নাসিরউদ্দিন পাটোয়ারিকে হারিয়ে দিয়েছে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি সামনে কোনো নির্বাচন করলে জেতার সম্ভাবনা আছে। এবং তরুণ প্রজন্মের যে ক্রেজ নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেখে, তরুণ, বিশেষ করে কুমিল্লায়, সিলেটে বিভিন্ন জায়গায় দেখেছেন যে দেশব্যাপী ঘুরে ঘুরে ইফতার করে এনসিপি নেতৃবৃন্দ। তো সেখানে যে ক্রেজ,
তারুণ্যের আইকন নাসিরউদ্দিন পাটোয়ারি, অনেক ক্ষেত্রে হাসরাত নাহিদদের চাইতেও এগিয়ে গেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি মানে হিট, সামথিং এক্সেপশনাল, এবং তরুণরা এই ধরনের হেডমের রাজনীতি পছন্দ করে। তো এটা দেখে বিএনপি সহ্য করতে পারছে না, যার ফলে তারা মনে করছে যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে থামানো দরকার। তাহলে কি করা দরকার? মির্জা আব্বাসের লোকজন ভয়ভীতি দেখিয়ে মাইকটা দিয়েও তো থামাতে পারো না, কারণ মাইক দিয়ে যদি থামানো যাবে না এটা জানে, তাহলে আদালতের মাধ্যমে জেল খাটিয়ে থামানো যায় কিনা সেই চেষ্টা করা হচ্ছে। এখন সমন জারি করা হচ্ছে, আদালতে উপস্থিত হবেন, যদি ব্যাখ্যা দিতে না পারেন তাহলে ইনস্ট্যান্ট গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিতে পারে। তো এটা অশনি সংকেত। তো দর্শক, প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগ করে মামলা দায়ের করা হয়েছে। এখানে একটা বিষয় স্পষ্ট আপনারা বুঝবেন, মানে এখানে বিএনপির রহস্য কিন্তু ফাঁস হয়ে গেল। সেটা হচ্ছে যে বিএনপি আওয়ামী ফ্যাসিস্ট আচরণ ধারণ করে। যদি তারা উদার গণতন্ত্রে বিশ্বাস করতো, এগুলোকে পলিটিক্যাল রেটরিক হিসেবে দেখতো এবং রাজনৈতিকভাবেই বিএনপিটা মোকাবেলা করতো, আদালতে নিত না। স্বাভাবিকভাবে মামলা গ্রহণ করার কথা না, যেহেতু পলিটিক্যাল পাওয়ার ব্যবহার করে মামলা গ্রহণ করিয়েছে, এখন এর মাধ্যমে পাটোয়ারিকে ভোগানো সম্ভব। কারণ আসলেই তো পাটোয়ারি অনেক কথা বলেছেন যেগুলো প্রমাণ করা পাটোয়ারির পক্ষে সম্ভব নয়, এবং একজন মন্ত্রী, বিশিষ্ট ব্যক্তি, তার মানহানি। এখন পাটোয়ারি কি করবেন? তার মানে এটা আওয়ামী ফেসিবাদ। তো এই এক পাটোয়ারিকে জেল খাটালে আমরা সবাই ভয় পাবো, এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাতের আদালত এই সমন জারি করেন। এর আগে সকালে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে আদালতে মামলা আবেদন করেন রমনা থানার বিএনপির বর্তমান সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আদালত বাদী জবানবন্দি রেকর্ডে আসামি নাসিরউদ্দিন আদালত হাজির হতে সমন জারি করেন। এখানে বিএনপির রমনা থানা সভাপতি, এর মানে কি সরাসরি মির্জা আব্বাসই মামলা করিয়েছেন। কিন্তু একদম লিগালি যদি আপনি এটা করতে চান, তাহলে মির্জা আব্বাস নিজেকেই করা উচিত। তাহলে এখানে একটা সুযোগ আছে, মির্জা আব্বাসকে আদালতে এসে বলতে হবে যে না, আমি নিজেই সংক্ষুব্ধ, আমার প্রতিনিধি করেছে, প্রতিনিধিত্বমূলক মামলা করার সুযোগ আছে। কিন্তু বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ আমিরুল ইসলাম আমির বলেন, আমরা সকালে মামলা আবেদন জমা দিই, পরে শুনানি শেষে আদালতে আদেশ দেন। মামলার আবেদন উল্লেখ করা হয়, নাসিরউদ্দিন পাটোয়ারি গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলাকলি মির্জা আব্বাসের সঙ্গে বিপুল ভোটে হেরে যান। বিপুল ভোটে তো হেরে যান না, এটা তো মিথ্যা কথা। নির্বাচনের সময় এই আসামি বিভিন্ন মিথ্যা মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচন বিপুল ভোটে হেরে যাওয়ার পর আরো বেশি করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা মানহানিকর বক্তব্য, বিভিন্ন হুমকি দিয়ে আসেন। সর্বশেষ গত 5 মাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বাদী দেখেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি মানহানিকর বহু বক্তব্য কয়েকটি অনলাইন নিউজ মিডিয়াতে এসেছে। বাংলাদেশ ক্রিমিনাল র্যাঙ্কিং নাম্বার 1 গডফাদার মির্জা আব্বাস, এই বক্তব্যগুলো অত্যন্ত মানহানিকর ও নিন্দনীয় কাজ। এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক, ইউটিউবে ভাইরাল করে দিয়ে মির্জা আব্বাসের সম্মান ক্ষুণ্ণ করা হচ্ছে। এখন এই যে গ্যাংস্টার অমুক, এটা হচ্ছে পলিটিক্যাল রেটরিক। তো এটাকে কাজে লাগিয়ে তারা মামলা করছে। এটাই হচ্ছে বিএনপির রহস্য, যে তারা আওয়ামী লীগ হতে চায়, ফ্যাসিস্ট হতে চায়। এই যে হঠাৎ করে জামায়াতের একটি অযোগ্যতা ফুটে উঠল, আচ্ছা এখানে একটু কনফিউশন থাকতে পারে, এটা কি অযোগ্যতা নাকি সফলতা নাকি ভদ্রতা, কোন ক্যাটাগরিতে আপনি ফেলবেন? এটা পুরো আলোচনাতে শুনুন, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন খুব স্বাভাবিকভাবে। সম্প্রতি ধরেন অনেক প্রশাসনের সৎলোক আছে না ভাই, এই সৎলোকরা চেয়েছিল এদেশের জনগণের গণরায় প্রতিফলিত হোক, তারা ভোটটা দিতে পারুক, একটি ভালো শক্তি ক্ষমতায় আসুক। দেখেন দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন, মানে বিদায়ী চেয়ারম্যান, তিনি ভোটের 4 দিন আগে একটি মন্তব্য দিয়েছিলেন যে আপনারা ভোট দিবেন ঋণ খেলাপিদেরকে আর আশা করবেন ভালো শাসন। তা তো হয় না। শুধু সে কিন্তু বিএনপির লোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সহকারী সচিব ছিলেন আগের বার। শুধু বিএনপি হওয়ার পরেও এই কথাটি বলার কারণে তাকে বাদ দিয়ে দিয়েছে দুর্নীতি দমন কমিশনের থেকে। এবার একটা সৎ লোক বিএনপি হইলেও, হাসান এস মনসুর যার উদ্যোগে এত কিছু হলো, অর্থনীতির ট্র্যাকে ফিরল, একটা সৎ লোক। তাজুল ইসলাম যার উপরে বাংলাদেশের সকল শহীদ পরিবার এবং গাজী পরিবার, আহত পরিবার জুলাইয়ের সবাই আস্থা ভরসা রেখেছিল, সে একটা সৎ লোক প্রমাণিত হয়েছে। এই লোকগুলোকে জামায়াত রক্ষা করতে পারে নাই, ঠিক না? সৎ লোকদেরকে রক্ষা করা একটা জরুরি বিষয়। আপনি যদি সৎ লোকদেরকে সম্মান না করেন, রক্ষা না করেন, তাহলে সৎ লোকরা তো ভয় পাবে আর সততা দেখাবে না। তাদের গার্ডিয়ানশিপ থাকতে হবে সোসাইটিতে, পলিটিক্সে, রাষ্ট্রে। কিন্তু এই লোকগুলোকে কে রক্ষা করবে? জামায়াত কি সেটা পেরেছে? পারেনি। সেই দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু জামায়াতের একটা ব্যর্থতা। আর সাফল্যটা কি? জামায়াতের সাথে অতীতে যারা যুক্ত ছিল, এই প্রত্যেকটা লোক যোগ্য, এটা প্রমাণ হয়েছে না? তাজুল ইসলাম আগে একসময় শিবির করতো না, তাকে শত শত কোটি টাকা দিয়ে কেনা যায় নাই, এটা জামায়াতের একটা সাফল্য যদি আপনি এই দৃষ্টিকোণ থেকে দেখেন। এই ক্রিয়েট অনেস্ট ম্যান ফর দ্য সোসাইটি, ফর দ্য কান্ট্রি। তারা দেশের জন্য সৎ লোক তৈরি করে। হ্যাঁ, তারপরে আপনি তাজুল ইসলাম, আব্দুল মোমেন হোক, অন্য দল করুক, সে
অন্য রাজনৈতিক দল সে করতেই পারে, কিন্তু সে তো সৎ লোক, তো সৎ হিসাবে তাকে রক্ষা করা জামায়াতের দায়িত্ব ছিল। আবার একটা সৎ লোক যত কাজ করে সব কাজে জামায়াতের পক্ষে যায়। ভালো একটা আদালতের রায় দিল, সেটা জামায়াতের পক্ষে যায়। অর্থনৈতিক একটা ভালো ডিসিশন নিল, সেটা জামায়াতের পক্ষে যায়। এটা একটা জামায়াতের সাফল্য। কারণ জামায়াত বলে যে আমরা সৎ পথে আছি বলে ব্যক্তি যেই দলেরই হোক সে যদি সৎ কর্মকাণ্ড করে আমাদের পক্ষে যাবেই, কারণ আমরা অসততার সাথে নাই। জামায়াতের লোকরা কিন্তু মন্ত্রী ছিল আগে, তাদের নামে 1 টাকার দুর্নীতিও পায় নাই। এটা আমরা তো জানি, এটা আমরা দেখছি আমাদের স্মৃতিতে, এটা মানুষের কাছে শুনতে হয় নাই। ওই মুক্তিযুদ্ধের কাহিনী টাহিনী শুনতে হয়েছে মানুষের কাছে। 30 লক্ষ মারা গেছে মুক্তি, বলেন আমাদেরকে মিথ্যা সংবাদ শুনাইতেছে না 54 বছর যাবত। ভাই বাংলাদেশে যদি 30 লক্ষ মানুষ মারা যায়, মুক্তিযুদ্ধ হয়েছে কয় মাস? আপনার 26শে মার্চ থেকে 16 ডিসেম্বর, 263 দিন। এই 263 দিনে 30 লাখ মানুষ যদি মারা যায়, ডেলি কত? 11,000। আমি এটা অনেক ভিডিওতে বলেছি, প্রতিদিন 11,000, আজকেও 11,000, কালকেও 11,000, গতকালও 11,000। ইজ ইট পসিবল? ডেইলি 11,000 মানুষ মারতেছে, এগুলাকে দাফন দিচ্ছে কোথায়, কবর দিচ্ছে কোথায়? একটা মিথ্যা কথা ছড়াইছে না? অথচ আন্তর্জাতিক সকল নথিপত্রে লেখা আছে কোথাও 30,000, কোথাও 2,67,000, কোথাও 87,000। এটা আরেকটা প্রমাণ দেয়, যখন শেখ মুজিবুর রহমান যখন দেশে আসছে তখন মুক্তিযোদ্ধার সংখ্যা কতজন ছিল? 67,000। এখন কত? 3 লক্ষ। মুক্তিযুদ্ধের সংখ্যা দিনে দিনে বাড়ে কেন? কোত্থেকে আসে এরা? এগুলোই মিথ্যা কথা, এগুলোই তারা জাতির উপরে চাপাই দিচ্ছে। 30 লক্ষ ভুয়া কথা। ইসরায়েল 2 বছর যাবৎ ফিলিস্তিনে হামলা করছে, সেখানে হাসপাতাল থেকে শুরু করে স্কুল সবখানে হামলা করছে। 2 বছর হামলা করে 70,000 মানুষ মারছে, শিশু সহ। মানে ভয়ঙ্কর ইসরায়েলের কথা বলছি। আর সেখানে বাংলাদেশে 30 লাখ মানুষ 267 দিনে সম্ভব? ইটস কোয়াইট ইম্পসিবল। এই মিথ্যা খবর আমাদের সামনে, এগুলো জামাতের ব্যর্থতা, অযোগ্যতা ফুটে উঠছে। এই সত্যগুলো জাতির সামনে তারা তুলে ধরতে পারে নাই। আমি সেই দৃষ্টিকোণ থেকে বলছি। এটা জামাতের অবশ্যই একা দায়িত্ব না। যারা নিজেদেরকে সত্যবাদী বলে দাবি করে, সৎ বলে দাবি করে, মানে রিয়েল ইনফরমার বলে দাবি করে জাতির জন্য, তাদের প্রত্যেকেরই এটা দায়িত্ব ছিল। এই ব্যর্থতা বিএনপিরও আছে, এই ব্যর্থতা যত সৎ লোক আছে তাদের আছে, কারণ তারা এই জিনিসটা প্রতিষ্ঠা করতে পারে নাই। এই জিনিসটি আমরা চাই। এই ব্যর্থতাগুলো জামায়াতের ধীরে ধীরে প্রতিষ্ঠা পাচ্ছে। এগুলোর জন্য কিন্তু জামায়াতকে একসময় জবাবদিহি করতে হবে। কেন জবাবদিহি করতে? আমরা জামায়াতকে যারা ভালো জানায় তারা তো জামায়াতের কাছে ভালো কিছু আশা করে, যদি তারা সেটা করতে না পারে তাহলে তো সেই জবাব তাদেরকে দিতেই হবে। হ্যাঁ, ভালোদের কাছেই তো ভালো কিছু আশা করবে। আওয়ামী লীগ আসলে এই দেশে ধর্ষণ হবে, খুন হবে, টাকা পাচার হবে, কিন্তু তারপরে এই দেশের পত্রপত্রিকাগুলো তাদেরকে মানে প্যাট্রিয়ট পাওয়ার হিসেবে উপস্থাপন করবে আমাদের সামনে। এই দেখো এরা কত ভালো। হ্যাঁ, 10 টাকা আল্লাহর রাস্তায় দিলে 20 জনে মিলে ছবি তোলে তারা, তাই না? অথচ জামায়াত কি করতেছে? কতগুলো হাসপাতাল দেখেন, ইবনে সিনা, ইসলামী ব্যাংক হাসপাতাল, হ্যাঁ, এছাড়াও অনেক হাসপাতাল আছে তাদের, কুমিল্লা হাসপাতাল, সিলেট হাসপাতাল, সিলেট মেডিকেল কলেজ, অনেকগুলো ইউনিভার্সিটি। এখান থেকে শত শত কোটি টাকার চ্যারিটি হয়, শত শত কোটি টাকার চ্যারিটি করে তারা। এটা কিন্তু কোনো পত্রপত্রিকায় আসে না, আসে না। অথচ শেখ হাসিনা এক বাটি খিচুড়ি দিছে, 20 জনে মিলে ছবি তুলছে একটা ফকিরকে, সেইটা পত্রিকার মধ্যে এমনভাবে আসে, ক্ষুধার্তদের মধ্যে বঙ্গবন্ধু কন্যা খিচুড়ি বিতরণ করেছেন, খাদ্য বিতরণ করেছেন। আর জামায়াত কি করে? ভ্যান গাড়ি ভরে মানুষের রাতে বাড়িতে বাড়িতে দিয়ে আসে, যারা গরিব, শুধু তারা জানলেই হয়েছে। তো এই যে ব্যবধান, পার্থক্য এখানে। এখন জামাতের ব্যর্থতাটা কি? এই যে রেজওয়ানারা বাটপারি করলো, মানুষের ভোটকে খেয়ে দিল। খলিলুর রহমানরা বাটপারি করলো, মানুষের ভোট খেয়ে দিল। সেই বাটপারি রুখতে পারে নাই জামায়াত। এটাই জামায়াতের ব্যর্থতা। হাজার হাজার আবার কোটি কোটি মানুষ জামায়াতকে ভোট দিয়েছে, এটা আবার জামায়াতের সাফল্য। এখন সাফল্যটা ধরে রাখতে পারে নাই, এই কারণে আমার থাম্বনেইলের লিডিং ছিল ফুটে উঠছে জামায়াতের ব্যর্থতা, অযোগ্যতা। আপনারাই বলেন, এটা কি জামায়াতের ব্যর্থতা নাকি অযোগ্যতা? আপনার মুখে উচ্চারিত কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। জামায়াতের ভবিষ্যতে প্রোটেকশনের জন্য তার স্টেট সাপোর্টার অর্গানাইজেশন সবকিছু সাপোর্ট করার জন্য আরো কি কি পদক্ষেপ নেওয়া দরকার। মিডিয়াই তো করতে পারে নাই তারা। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কি একটু রাগ লাগছে আমার উপরে? নো, রাগ করার কিছু নাই, বাস্তবতা, সত্য কথা বলতে হবে। দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারি ও মির্জা আব্বাসের চরম দ্বন্দ্ব এবং জামায়াতের যে গোপন দুর্বলতা ফাঁস হল, এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আপাতত এই পর্যন্ত। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।